নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং রোজকার মতন আরেকবার বলে দিই, মতামত সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30টার সময় হবে, আর সকালবেলায় আমাদের একটা অনুষ্ঠান পলিটিক্স বলে, সেটা ঠিক 8টার সময় হবে। সন্ধেবেলায় সময় পরিবর্তন হবে, কারণ সন্ধেবেলায় আমরা একদম সবচেয়ে শেষ টপিকটাকে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করছি। যেরকম আজকের শীর্ষক, বিহারের 121টা আসনের ভোট শেষ, হাওয়া কোন দিকে। বিহারে প্রথম দফার 121টা আসনের ভোট শেষ। গতবার এই 121টা আসনে মধ্যে 63টা পেয়েছিল মহাগঠবন্ধন, 55টা আসন পেয়েছিল এনডিএ। মানে এই যে প্রথম দফার ভোটের এলাকা, কিছুটা হলেও গতবার এই মহাগঠবন্ধনের দিকে ঝুঁকেছিল। এই জায়গাটা আরজেডির বেশ কিছু শক্ত গড় যেটাকে বলে, সেরকম জায়গা আছে। এবার একেবারে মুদ্রা কতগুলো কথা বলে তার ব্যাখ্যা দেব। গতবারের চেয়ে এবারে বেশি ভোট পড়েছে, যদিও পাটনা এলাকা যা নাকি বিজেপির গড়, সেখানে অনেকটাই কম ভোট পড়েছে। শেষ হিসেব আগামীকাল হয়তো দুপুরবেলার দিকে বোঝা যাবে, যদি না ইলেকশন কমিশন তার চেয়েও বেশি দেরি করে। 2, বিজেপির তরফে বিভিন্ন জায়গাতে আরজেডির গুন্ডাগিরি ইত্যাদির অভিযোগ করা হয়েছে। প্রশান্ত কিশোরের দল একেবারে উবে যায়নি, কিন্তু তাদেরকে বেশি সক্রিয় দেখা গেছে বিজেপির আসনগুলোতে। 3, দেখার মতো উৎসাহ ছিল ইবিসি, অতি পিছড়ে বর্গের এলাকাগুলোতে। মানে এবারে সেই 36% ইবিসি ভোটার নিজেদের হাতে ক্ষমতা চাইছে। 4, মহিলাদের উৎসাহ ছিল, কিন্তু তা গত কয়েকবারের তুলনায় বিরাট বেশি কিছু নয়, একই রকম। 5, কাতারে কাতারে যুবকদের দেখা গেছে ভোটের লাইনে। এক বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক বিহারে ফিরেছেন গত কয়েকদিনে, তারা ভোট দিয়েছেন। এগুলো একেবারে গ্রাউন্ড অবজারভেশন। এবারে আসি কিছু আসনের কথায় যেগুলো নিয়ে আলোচনা ছিল। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী প্রসাদ যাদব বৈশালী জেলার রাঘোপুর আসন থেকে লড়ছেন। তিনি এই আসন থেকে 3বারের জন্য তিনবার জিতবেন এই লড়াইটাই এবারে জিতলে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির সতীশ কুমার যাদব, যিনি 2020-তেও তেজস্বীর কাছে হেরেছিলেন বিরাট ভোটে, 34,000 ভোটে। এছাড়াও এখানে এই একটা সমস্যা হচ্ছে, তেজস্বীর ভাই তেজ প্রতাপ যাদবের নতুন দল জনশক্তি জনতা দল, তারা এই আসনে প্রার্থী দিয়েছে। কাজেই কিছুটা হলেও ওই যাদব ভোটে কি ভাগ হবে জানা নেই। এই জায়গাটা এতটাই লালু যাদবের জায়গা, এতটাই আরজেডির জায়গা, ঝুঁকির কথা অনেকে বলছে। তো সামান্য হয়তো কিছু ব্যবধান কমলেও কমতে পারে। 43% বিহারের মানুষ যে মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে, যাদবদের গড়ে সেই মুখকে হারিয়ে দেবে এরকম অবস্থা কিন্তু নয়। আর রাঘোপুর আরজেডির বহু পুরনো কেল্লা। 2 মানে যেটা খুব গুরুত্বপূর্ণ আসন, 2টো আসন, 2 উপমুখ্যমন্ত্রী, তাদের অগ্নি পরীক্ষা, তারাপুর এবং লক্ষ্মীসরাই। এনডিএর 2জন উপমুখ্যমন্ত্রী এই দফায় সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা জোটের জন্য একটা বিরাট বড় বাজি। আর সেই আসন দুটো নিয়ে সকাল থেকে নানান আলোচনা চলছে। প্রথমত হচ্ছে বিজেপির নেতা সম্রাট চৌধুরী। জানেন, সম্রাট চৌধুরী খুব কালারফুল ব্যাপার, এ দল ও দল সে দল, নানান দল করে এখন বিজেপিতে। এবং তিনি শেষ যেবারে নীতিশ কুমার দল ছাড়লেন, সেবারে বলেছিলেন যে আমি মাথায় পাগড়ি বাঁধলাম, এই পাগড়ি আর খুলব না যতদিন না নীতিশ কুমারকে হারিয়ে বিজেপি সরকার আসছে। কিছুদিন পরে নীতিশ কুমার নিজেই বিজেপিতে চলে গেলেন, সম্রাট চৌধুরী পাগড়ি খুলতেই হল, উপায় ছিল না। তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমারের। তো তিনি তারাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একজন বেশ প্রভাবশালী কুশওয়া নেতা, উনি কুশওয়া নেতা। কুশওয়া জাতিদের প্রায় একটা বড় ভোট ওখানে রয়েছে, এবং প্রায় 15 বছর পর সরাসরি বিধানসভা নির্বাচনে লড়ছেন। এর আগে কিন্তু ওই বিধান পরিষদ থেকে জিতে এসছেন। তারাপুরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরজেডির অরুণ শাহ। এই আসনটা মুঙ্গের জেলায়, আর জাতপাতের দিক থেকে অসম্ভব স্পর্শকাতর। এই কেন্দ্রে 63,000 যাদব রয়েছে, 50,000 উচ্চবর্ণ রয়েছে, 40,000 কুশওয়া ভোটার আছে। এবার সম্রাট চৌধুরীর হিসেব হচ্ছে উচ্চবর্ণের 50,000 আর কুশওয়া ভোটের 40,000 তিনি পাবেন, এরকম একটা তার হিসেব। কিন্তু এখানে একটা বিরাট ইবিসি ভোটও আছে। এই ইবিসি ভোটের ওপরে
ডিপেন্ড করছে সম্রাট চৌধুরীর জয় বা পরাজয়। এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের ভোটার, যা আসলে জেডিইউ এই ভোটটাকে তাদের ভোট ব্যাংক হিসেবে গণ্য করে বা গণ্য করা হয়। কাজেই জেডিইউর 100% সমর্থন ছাড়া এই আসন সম্রাট চৌধুরীর কাছে সমস্যা হয়ে দাঁড়াবে, আর ঠিক সেটাই আলোচনার বিষয়। বেশ কিছুদিন ধরে অমিত শাহ বেশ কটা জনসভাতে বলেছেন সম্রাট চৌধুরী और बड़ा बनेगा, आपका समर्थन चाहिए। এখন সমস্যা হলো, এক উপমুখ্যমন্ত্রীকে और बड़ा হতে গেলে তো মুখ্যমন্ত্রী হতে হয়, আর সেখানে তো বসে আছেন নীতিশ কুমার, আর সেখানেই বিরাট সমস্যা। নীতিশকে এই কথা শোনেননি, और बड़ा মানে কত বড়া, কোনখানে? এর মানে কি তিনি বোঝেননি তার ভোটাররা কি বিজেপির পদ্মতে ছাপ দেবে? সকাল থেকে সেই জল্পনা চলছে তারাপুরে। তার উপরে আবার গোদের ওপর বিস্ফোরার মতন জুড়েছে জানসুরাজ প্রার্থী ডক্টর সন্তোষ সিং। সজ্জন শিক্ষিত ডাক্তার মানুষ, দুধারের ভোট কাটলেও বিজেপিকে যারা ভোট দিতেন তাদের একটা বড় অংশ কিন্তু সেদিকে যাবে, তাদের ভোট সেদিকে যাবে বলে মনে করা হচ্ছে। ওদিকে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা, তিনি বিজেপির লক্ষ্মীসরাই আসন থেকে লড়ছেন। 2010 সাল থেকে ওই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন, প্রত্যেকবারে জিতেছেন। তার লক্ষ্য এই কেন্দ্রে নিজের আধিপত্য ধরে রাখা। কিন্তু আজ সকাল থেকে তাকে ঘিরে বিক্ষোভ, তার গাড়ি ভাঙচুর, আর তিনি সাংবাদিকদের বলছেন প্রশাসন চুপ করে বসে আছে। শুনুন তিনি কি বলছেন। हमारा पोलिंग एजेंट को सुबह में बैठने नहीं दिया, 6-6:30 में आया था, उसको लौटा दिया। उसके बाद गांव में घर उसे टोला में अति पिछड़ा और दलित के टोला में भी धमकी उनकी दिया। वो डरा और सहमा हुआ है, बोल भी नहीं पा रहा है। एसपी को हमने कहा, एसपी आए तो पोलिंग एजेंट एक आया बुजुर्ग आदमी, उसको भी डराया है। हमने अभी आया मिलने के लिए, जब बात की कहा कि सबको डरा धमका दिया, हमको भी लौटा दिया था। जब हम गांव जाने लगे तो मेरा गाड़ी को घेर के पत्थर ढेला, चप्पल ये सब फेंका है, पूरा हमला किए थी में, और बाले बच्चे औरतें मर्द, इस तरह का गुंडा राज जो जंगल राज में दिखाई पड़ता है, वो व्यवस्था पूरी तरह से स्पष्ट दिखाई पड़ रही है। और लखीसराय में इस तरह की मानसिकता कतई स्वीकार नहीं है। ऐसे राजद के गुंडों को प्रशासन कार्रवाई करे। प्रशासनिक विफलता इसे मानते हैं, क्योंकि प्रशासन पूरी तरह से इस मामले में निश्चित तौर पर कल भी हमारा विभीषण केवट पर हमला हुआ। हमने थाना को कहा और एसपी को कहा, कोई अरेस्टिंग नहीं हुआ। हॉस्पिटल में भर्ती था, आज किसी तरह से हो गया। आज यहाँ पर सारमाप में भी इसी तरह से हमला का प्रयास किया था। हमने एसपी को कहा कि आपके अक्षम प्रशासन के कारण इस तरह की लखीसराय में मानसिकता बनी है। आप चुनाव आयोग से ऐसे पदाधिकारी पर कार्रवाई की मांग करेंगे? देखिए, निश्चित तौर पर चुनाव आयोग के आप लोगों के माध्यम से संज्ञान में गया, मैं भी शिकायत कर रहा हूँ। क्योंकि सर इतना घटना होने के बाद भी एसपी आए, लेकिन पर्याप्त मात्रा में गाँव में, अरे एसपी के सामने में गाली दे रहा है और एसपी सुन रहा है। और एसपी दावा कर रहे हैं कि स्थिति सामान्य है। इससे अक्षमता और क्या हो सकती है? राकेश जी हटिए। हमला किया, गाली बका, क्यों अरेस्टिंग नहीं हुआ? जो महिला में कल मार करके आहीन कर दिया हॉस्पिटल में, मेरा विभीषण केवट, क्यों अरेस्टिंग नहीं हुआ? एसपी के सामने यहाँ गाली बक रहा। ভাবুন একবার, উপমুখ্যমন্ত্রীর কথা এসপি নাকি শুনছে না। এটা কখনো হয়? তার মানে নীতিশ কুমার অন্য সুর গাইছেন। উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপমুখ্যমন্ত্রী বলছেন যে আমার এখানে পুলিশ গুন্ডামি করছে, আরজেডি গুন্ডামি করছে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখছে। এবং সারাদিন ধরে ওনার গাড়ি সত্যিই ভাঙচুর হয়েছে, সত্যি ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং উনি বলছেন যে পুলিশ চুপ করে বসে দেখছে, এবং ওনাকে অসহায় মনে হচ্ছে। কেন হচ্ছে? এর পেছনের হিসেব কি? ওধারে ছাপড়া আসনে ভোজপুরি গায়ক খেসারি যাদব, আরজেডির প্রার্থী, জনপ্রিয় মুখ, ভীষণ জনপ্রিয় মুখ, ওই ভোজপুরি গান করেন বলে। এদিকে এই আসন আবার বিজেপির হাতে ছিল, আসনটা টলমল করছে। আসুন এবারে যে মোদ্দা যে অবজারভেশনগুলো বললাম সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা যাক। ভোট পার্সেন্টেজ বাড়বে, এর থেকে সরাসরি কোনো অনুমান করার কোনো মানে নেই, কারণ এবারে 10% ভোটারের নাম কাটা গেছে। মানে গতবারের কম বেশি 90% ভোটারের পার্সেন্টেজে, ভোটারের ওপরে একটা পার্সেন্টেজ কষলে দেখা যাবে খুব বেশি বাড়েনি। কিন্তু যেটা দেখার সেটা হলো পাটনা। এই গোটা
প্রথম দফার ভোটে বিজেপির সবচেয়ে শক্তপোক্ত জায়গা হচ্ছে পাটনা, সেখানে ভোট কম পড়ছে কেন? যদি কাল শেষ হিসেবেও দেখা যায় ওখানে ভোট কম পড়েছে, তাহলে বিজেপির কপালে কিন্তু চরম দুঃখ আছে। দুই, সারা দিন ধরে বিজেপির তরফে, হ্যাঁ খেয়াল করুন, জেডিইউর তরফে কিন্তু নয়, বিজেপির তরফে লাগাতার আরজেডির বিরুদ্ধে গুন্ডাগিরি আর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হলো। এমন নয় যে আরজেডির তরফে অভিযোগ আনা হয়নি, আরজেডির তরফেও ভুরি ভুরি অভিযোগ আনা হয়েছে, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না, ওখানে পুলিশ এ করছে এই করছে। কিন্তু দেখার মতো ব্যাপার যে জেডিইউর তরফে কোনো অভিযোগ নেই। কোথাও কোথাও জেডিইউ আরজেডি কর্মকর্তাদের একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে দেখা গেল, কোথাও কি বোঝাপড়া হয়েছে না সেটা বলার মতো অবস্থা হয়নি, তবে জেডিইউ আর বিজেপির মধ্যে বেশ একটা ঝামেলা চলছে, সুর যে কেটেছে, তাল যে কেটেছে, সেটা খুব পরিষ্কার। তিন, গতবার বা তার আগে পর্যন্ত ইবিসি ভোটার ছিল খানিকটা ইঞ্জিনের পেছনে 5, 6, 7 কি 8 নম্বর কামরার মতন, ইঞ্জিন চলছে পেছনে ওরাও আসছে। এবারে ছবিটা আলাদা। জাতিগত ভোট গণনার পরে ইবিসিরা বুঝেছে 36% মানুষজন কোন দুঃখে 26% ওবিসির পেছনে ছুটবে। এবারে কিন্তু সমীকরণটা বদলাচ্ছে, ইবিসিরা এবারে নিজেদের হাতে ক্ষমতা নিতে চাইছে। সেটা দুধারেই যেতে পারে, সেটা বিজেপির ধারে, মানে সেটা এনডিএর সুবিধে হতে পারে, আবার সেটা জেডিইউর সুবিধে হতে পারে। বলছি সেটা এই নির্বাচনে জাতিগত সমীকরণে সবথেকে বড় ব্যাপার। বিজেপি জেডিইউ জোটের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এই ইবিসিদের সমর্থন। তার বদলে তারা কিছু এমএলএ করেছেন, কয়েকজনকে মন্ত্রী করেছেন, তাদের এবারে তারা আরো বড় ভাগ চাইছে। কিন্তু নির্বাচনে আসনের দিক থেকে তারা কিন্তু তত বড় ভাগ পায়নি। তাদের আরো বড় স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন কিন্তু তাদের পূরণের কোনো জায়গা তারা পায়নি। মহাগঠবন্ধন ওই মাল্লার ছেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী করে দিয়ে সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখার খানিকটা চেষ্টা করেছে। তার ফল কী হবে সেটা জানার জন্য বসে থাকতে হবে ইভিএম খোলার দিনের জন্য। কিন্তু বিহারের জাতিগত সমীকরণ এক বিরাট বদল হয়ে গেল নিঃশব্দে। 4 নম্বর, মহিলাদের উৎসাহ এবার দেখার মতো ছিল, কিন্তু তা আগের বারের থেকে বিরাট বেশি কিছু তা বলা যাবে না। কিন্তু পুরো মহিলাদের ভোট আবার ঢেলে পড়বে নীতিশ কুমারের দিকে মনে হচ্ছে না। তার মূল কারণ হলো ওই প্রহিবিশন, মদ নিষিদ্ধ ঘোষণা। প্রথমবারে এই ঘোষণা মহিলাদের স্বস্তি দিয়েছিল। গার্হস্থ্য হিংসা, যে ডোমেস্টিক ভায়োলেন্স রীতিমতো কমেছিল, কিন্তু তারপর এখন সর্বত্র পাওয়া যাচ্ছে মদ। কেবল পুলিশের অত্যাচার পাল্লা দিয়ে বেড়েছে, ঘুষ খাওয়া বেড়েছে, গার্হস্থ্য হিংসার মামলাগুলোতে সাধারণ মহিলারা আর পুলিশে যায় না, লোক জানাজানিও করে না, কারণ পুলিশ আসবে, ঘরে উপার্জনক্ষম মানুষটাকে ধরে নিয়ে যাবে, তারপর ঘুষ চাইবে, মামলা হবে। মহিলারা যে কারণে খুশি হয়েছিল সেই কারণেই এখন বিরক্ত। তবে এর মানে এও নয় যে বিরাট মহিলাদের ভোটের অংশ মুখ ফেরাবে, না তা নয়, কিন্তু কিছুটা কমবে। 5, কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকেরা সুরাট, মহারাষ্ট্র, বিহার থেকে ফেরানো হয়েছে। ট্রেনের বগি ভাড়া করে, বাস রিজার্ভ করে আনা হয়েছে। এরা কিন্তু গত বেশ কয়েকবার নীতিশকে ভোট দিয়েছিল, কিন্তু এদের মধ্যে এক বড় অংশ নেট ব্যবহার করে, পিকের প্রচারে মুজেছে। এক বড় অংশ আসছে জেডিইউর বিজেপির ব্যবস্থায়, কিন্তু ভোট দেবে পিকেকে। হ্যাঁ, সেটাই খবর। 6, শেষ কথাটা হলো পিকে। 2 প্রবল শক্তির মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাওয়া পিকে এসবের পরেও 7, 8, 9% ভোট পেতেই পারে, আর সেটার এক বড় ভাগ আসবে বিজেপির থেকে। বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে নীতিশের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে গেছে প্রশান্ত কিশোর। তাতে জেডিইউর কতটা ক্ষতি হবে জানা নেই, কিন্তু নীতিশ মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীর উইকেট পড়বে। শহরাঞ্চলে বিজেপির ভোট পিকের দিকে যাচ্ছে, সেটা আজকেও মানুষজন বলছেন। সব মিলিয়ে প্রথম দফার ভোটে কিন্তু নিজেদের ভোট ধরে রেখে, মুসলমান ভোট ইনট্যাক্ট রেখে, বাম সমর্থকদের কমিটেড ভোট পাওয়ার পরে কিছুটা ইবিসি ভোট জোগাড় করার ফলেই অ্যাডভান্টেজ মহাগঠবন্ধন। 2, বিজেপি জেডিইউ রসায়ন ভালো রকমের মার খেয়েছে, সেটা রাজ্য বিজেপির বদান্যতায় নয়, মোদি শাহের জন্যই। তেজস্বীকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরেও যেভাবে মুখ্যমন্ত্রী ইস্যুটাকে হেলাফেলা করেছেন, তাতে অমিত শাহ, সেটা জেডিইউর সমর্থকরা ভালোভাবে নেয়নি। এর খেসারত দিতে হতে পারে। এটাই আজকের প্রথম দফার ভোটের পর খবর। আরও এক দফা বাকি আছে। গঙ্গা গণ্ডক ঘরঘরা কষি দিয়ে আরও অনেক জল বইবে, সে খবরও দেব। কেবল একটা কথা আজ মনে হচ্ছে, একজন সাংবাদিকের গাট ফিলিং, নির্বাচনের পরে নানান অদল বদল ঠিক করবে আগামী সরকার।
ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।